আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। তিনি খুবই পরিচিত আপনাদের কাছে। তিনি নিজে প্রতিনিয়ত ভিডিও করেন, বিভিন্ন সাক্ষাৎকারেও থাকেন। তো আজকে একটা বিশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। শেখ হাসিনার অন্তর্ধান বা পালিয়ে যাওয়া, যেভাবে গেলেন, শেষ সময়ের কিছু ঘটনা আপনি নিশ্চয়ই জানেন। আজকে একটি পত্রিকা দেখছি যে এটার উপরে ইন্ডিয়ান এক্সপ্রেস, তারা বলেছে যে যে পরিস্থিতিতে তিনি পালিয়ে গেলেন এই পরিস্থিতির জন্য দায় হচ্ছে চারজন: সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদের এবং অনেক নেতা। মানে তার কারণে, যেহেতু তারা খবর পাননি বলে তারা সরে যেতে পারেননি, অর্থাৎ দলকে এবং দলের নেতা কর্মীদেরকে রেখে তিনি পালিয়ে গেছেন। আপনি যদি শেষ সময়ের অবস্থাটা একটু বর্ণনা করেন, আসলে এমন এই প্রেক্ষিতটা কেন তৈরি হলো এবং কি হয়েছিল, আপনি একটু যদি ঘটনাটা বলেন। অনেক ধন্যবাদ। বাংলাদেশের সাংবাদিকতার জগতের সুমুখ সারির দেশপ্রেমিক সাংবাদিক মোস্তফা ফিরোজ, আমাকে যুক্ত করার জন্য আপনার অনুষ্ঠানে। দেখুন, চোর না শুনে ধর্মের কাহিনী, এই কথাটা অতি পুরাতন একটা প্রবাদ, বাংলায় প্রবাদ আছে। আপনারা এই হাসিনা একটা বিশ্বের ইতিহাসে শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত এবং ভবিষ্যতেও তার মতো মিথ্যাবাদী নেতা বা নেত্রী একজনও পাবেন না। তার মতো মিথ্যাবাদী, জোচ্চোর, প্রতারক, এমন সে আমার বাসায় যদি কাজের বুয়া হিসেবে তাকে রাখতে বলে আমি তাকে তাও রাখবো না। আমি তার কোনো যোগ্যতাই নেই। সে এই মিথ্যা কথা দিয়ে তার স্বামী অর্থাৎ ইন্ডিয়া, এটা প্রকাশ্যে তার মন্ত্রীরাও বলেছে, তার স্বামী যেভাবে বলেছে সেইভাবে কাজ করেছে, এর বাইরে সে কিছু করে না। এখন যে কথাটা ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে এবং তাদের কাছে চারজনকে দায়ী করেছে, তারা একবারও বললো না দেশের এই পরিস্থিতির জন্য কে দায়ী। তাদের কথাটা আপনি চিন্তা করেন, তারা কিন্তু বাংলাদেশের জন্য নিয়ে চিন্তিত না, তাদের পরিস্থিতির জন্য, আওয়ামী লীগের পরিস্থিতির জন্য তারা চিন্তিত। একটা দল কি পরিমাণ সেলফিশ, কি পরিমাণ স্বেচ্ছাচারী, কি পরিমাণ দেশবিরোধী হলে তারা এই কথা বলতে পারে। আপনি একটা কথা খেয়াল করবেন ফিরোজ ভাই, তারা কিন্তু একটা চেতনা বানাইছে নিজেরা, চেতনা, স্বাধীনতার চেতনা। এই যে চেতনা কথাটা সম্পূর্ণ ভুল, মিথ্যা। কেননা তারাতে কিন্তু কেউ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। আপনি দেখতে পারবেন আওয়ামী লীগের একজন লোক স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, আপনি নাম বলেন, বীরত্বপূর্ণ খেতাব পেয়েছে, একজনের নাম বলেন, পাবেন না। এই জন্য তারা যেহেতু যুদ্ধ করেন, এই দেশটা যুদ্ধ করে স্বাধীন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এই দেশের জনগণ। এই ক্রেডিটটা যেহেতু তাদের, সেই ক্রেডিটের সাথে তাদের কোনো সংযুক্তি নাই, তাদের কোনো পার্টিসিপেশন নাই, সেজন্য তারা পুরো ক্রেডিটটা দিয়ে দেয় ইন্ডিয়াকে। ইন্ডিয়া দেশ স্বাধীন করে দিয়েছে। আপনি জিনিসটা বুঝতে চেষ্টা করেন, এটা কিন্তু এইখানে একটা রসায়নের বিষয় আছে। যুদ্ধ 9 মাস করলো বাংলাদেশ সেনাবাহিনী, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, 11টা সেক্টরের 17 জন সেক্টর কমান্ডার যুদ্ধ করেছে, জেনারেল ওসমানীর নেতৃত্বে, কমান্ডার ইন চিফ জেনারেল ওসমানী। এই যে 9 মাস যুদ্ধ করলো, ইন্ডিয়া যখন দেখলো যে পুরো যুদ্ধটার ক্রেডিট বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যাবে, ঠিক লাস্ট মোমেন্টে, তখন কিন্তু একেবারে ধার প্রান্তে, আর একটা মাস পরে পাকিস্তান আর্মি পায়ে ধরে সারেন্ডার করে আমাদের কাছে দেশটা হ্যান্ড ওভার করতো। এই সময়ে বিনা যুদ্ধে তারা মেদিনী জয় করলো। এখন আসেন আপনার যে প্রশ্নটা আসে, এই হাসিনা এবং তার দল, এই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেটা হলো এই দলটি এবং লীগ নামক যত অঙ্গ সংগঠন আছে, এটা প্রতিষ্ঠিত করেছে ইন্ডিয়ান অর্থায়নে। অর্থাৎ 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়ার অর্থায়নে ছাত্রলীগ নামক দলটি তৈরি হয় এবং এই দলটি একটা সন্ত্রাসী দল হিসেবে, এটার কাজই হলো বড় বড় রামদা, বড় বড় কিরিচ, এই হাতিয়ার ছাড়া এরা কিছু, প্রত্যেকের হাতে হাতিয়ার এই দলটি। এবং তারা এই দেশকে শাসন করার জন্য, শোষণ করার জন্য, ধ্বংস করার জন্য, তিলে তিলে ধ্বংস করে দিয়ে এই দেশটাকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য তাদেরকে তৈরি করেছে ইন্ডিয়া। আর হাসিনা হলো সেই দলের অথবা সেই গ্রুপের একজন সন্ত্রাসী, ঢাকুলা, অথবা বলেন, অনেকে বলে মাফিয়া, অনেকে অনেক নামে আখ্যায়িত করেন। আসলে তার নামের কোনো শেষ নাই, পৃথিবীর যত নেগেটিভ নাম আছে তারে দিতে পারেন আপনি। সেই হাসিনা নিজে শুধু পতন হয় নাই, সে যে প্রায়ই বলতো
আমি মৃত্যুকে ভয় করি না, আমি পালিয়ে যাব না কোনোদিন দেশ থেকে। আপনি কি এই কথা করতে পারেন? আপনি তো সাংবাদিক মানুষ, আপনার মুখস্থ থাকার কথা। আমি ছেড়ে যাব না, কখনো পালিয়ে যাব না, এই মাটিতে আমি মরব না। তাহলে ওই চোর, তুই যে 153টা সুটকেস আগেই রেডি করে রাখলি সোনা আর ডলার দিয়ে, এবং তা আগেই কার্গো বিমানে উঠিয়ে তুমি চোরের মতো পালায় চলে গেলা। তুমি এমন একটা দলের বিমান ছিল না তো, আমরা যেটা দেখছিলাম প্রথমে হেলিকপ্টার, তারপর মানে আগরতলা গেল, আগরতলা থেকে কার্গো বিমানে গেল। আমি জিনিসটা বলি আপনাকে, এই প্রসেসটা বলি। প্রসেসটা হলো যখন আর্মি বললো যে এনাফ ইজ এনাফ, আমরা আমাদের দেশের জনগণের বিরুদ্ধে যে আমরা কাজ করতে পারবো না, কেন পুলিশ যেভাবে নৃশংসতা এই যে কথাটা বললো, এই কথাটা কি একেবারে সেই 5 তারিখ সকালে নাকি 4 তারিখে? না না, 4 তারিখে যখন তিনজন প্রধানকে ডাকা হলো, আর্মি নেভি এয়ারফোর্সের 3 জনকে ডাকা হলো। 3 জনই, বিশেষ করে এয়ার চিফ এবং আর্মি চিফ, এরা বললেন যে স্যার, তারে আবার এইটা সে একটা নতুন শব্দ আবিষ্কার করছে, এই চুন্নি, তাকে স্যার বলতে হবে। আরে আর তুই মহিলা মানুষ, তোরে ম্যাডাম বলবে, এই বলবে। একটা ভিন্ন জগতের একটা মনে হয় একটা শয়তান টাইপ একটা মহিলা, সেই মহিলাকে স্যার বলতে হবে। তো স্যার, আপনি যে বলতেছেন এই যে পুলিশ যে নির্বিচারে মানুষ হত্যা করেছে, পুলিশের যে অ্যাট্রোসিটি, এইটা কিন্তু জনগণ পুরো দেশ নেমে গেছে। এখন আর্মি যদি আপনার পক্ষে নামে, আর্মি কিন্তু এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে না। আর সে টেবিলে থাপ্পড় দিয়ে সে বললে তুই তাই করে, যে যা ইচ্ছা তা বললো 3 বাহিনীর প্রধানকে। এবং আরেকটা জিনিস জানেন কিনা, তার এসএসএফ কে আগেই সে ফাইটিং ইয়েতে রেখে দিছিল, আর্মি চিফ যদি আসে 3 বাহিনীর প্রধানকে শুধু উল্টাপাল্টা করে মেরে ফেলবে, গুলি করে মারার অর্ডার ছিল, এসএসএফ এর আছে না অর্ডার ছিল। আচ্ছা, আর্মি চিফ তো আর এমনি আর্মি চিফ হন নাই, ওনার জ্ঞান আছে, গরিমা আছে, ওনার আগে থেকে প্রস্তুতি নিয়ে গেছে, 3 গুণ শক্তি নিয়ে তারা ওখানে হাজির হয়েছেন। হ্যাঁ, তারপরে আপনার এই যে হাসিনার বোন রেহানা আক্রমে ছিল, সেখান থেকে তাকে ওইখানে নেওয়া হলো। আর এই যে একটা অটিস্টিক ছেলে আছে না, কি জয় না কি নাম, যেটাকে নমরুদ ছিল, পাকিস্তান আর্মি তাকে নমরুদ বলছিল। হাসিনার একটা ভিডিও আছে, দেখেন, যখন তার জন্ম হলো সিএমএইচ এ, খালি খালেদা জিয়াকে বলে সে নাকি পাকিস্তান আর্মির ইয়েতে ছিল। সে যে পাকিস্তান আর্মির আন্ডারে ভিআইপি হিসাবে ট্রিটমেন্ট পাইতো, তার ছেলে হওয়ার পরে নাম রাখছে জয়। তো পাকিস্তান আর্মির এক অফিসার আসছে, কি তোমার ছেলে কি, সে নাম রাখছো কি জয়। তো নমরুদ পয়দা হুয়া। হাসিনা কিন্তু নিজের মুখের কথা, এটা আমার কথা না, তার মায়ের মুখের কথা। আচ্ছা, এই নমরুদের সৃষ্টি, সে নমরুদও সেই সময় ছিল। তখন যখন দেখলো যে আর্মি আমার পাশে নাই, তখন তো এটি অবধারিত যে তাকে, তার আর উপায় নেই। তাহলে 4 তারিখে যদি তাকে এই কথা বলে থাকে, তাহলে 4 তারিখ থেকে 5 তারিখে তিনি গেলেন, তার মাঝখানে তিনি সব নেতাদেরকে বললেন না কেন যে মানে এইটাই হলো তার কথা। ইন্ডিয়ান আরেকটা সাংবাদিকের আপনি সাক্ষাৎকার দেখছেন কিনা, একটা লোকের, আমি ভিডিওটা পাচ্ছি না, প্রায় 10 মিনিটের উপর একটা ভিডিও আছে ইন্ডিয়ার এক সাংবাদিকের, যে একজন নেত্রী কিভাবে তার দলকে ফেলে রেখে, দলের এই লক্ষ লক্ষ কর্মীকে ফেলে রেখে কিভাবে পলায়ন করে। তার কোয়ালিটি, তার যে কোনো কোয়ালিটি নাই, একটা যে কোয়ালিটি লেস মহিলা একটা। আচ্ছা ভাই ফিরোজ ভাই, আপনি জানি না আপনি বঙ্গভবনে কখনো গেছেন কিনা, তার সাংবাদিক সম্মেলনে অ্যাটেন্ড করছেন কিনা। এইটা কি কোনো মহিলা কোনো কথা বলতে পারে? সে কি বলে না বলে, বন্যার উপরে, বন্যা আসলে তো ভালোই হয়, বন্যা আমাদের পরবর্তীতেই হয়, এই যে পাগল একটা। তারপরে কাঁঠাল দিয়ে আপনারই বানাইতে বললো, কি বললো, মানুষের বদলে কাঁঠাল। হ্যাঁ, তারপরে আবার যখন পেঁয়াজের হলো কুমড়া দিয়ে, এই যে পাগল ছাগল একটা, এই একটা ম্যাট, এই ম্যাট কাউকে। তারপরে সে দেখলো তো পায় না, এটা কিন্তু বাইরের জগৎ জানতো না, এই জিনিসগুলো আওয়ামী লীগের লোকেরাও জানতো না। এর মধ্যে সে প্রস্তুতি নিয়ে ফেলছে সব, এবং তার অনুগত যারা আছে, তার কিন্তু অনুগত অনেক, কেননা তাদেরকে হাজার হাজার কোটি টাকার মালিক করে দিছে, এবং সে জানতো পরিস্থিতিতে তারা তাকে সাহায্য করবে, এবং এই সুটকেস টুসকেস ভর্তি রেডি করে রাখছে, রেডি করে এইগুলো আগে পাঠিয়ে দেওয়া হয়েছে আগের ইয়েতে। ঠিক আছে, আপনাকে বলি, এই ভুল বলে যে ইন্ডিয়া থেকে কার্গো বিমানে যায় না, এটা সম্পূর্ণ ভুল কথা। প্রথমে তার বাসা থেকে সে হেলিকপ্টারে উঠেছে, এই গণভবন থেকে, ঠিক আছে, হেলিকপ্টারে উঠেছে। এর আগেই গাড়ি দিয়ে এই সুটকেস গুলো এয়ারপোর্টের আমাদের আশাই, আমাদের নাম ছিল বঙ্গবন্ধু বেস, এয়ার বেস, বঙ্গবন্ধু মাইন্ড ইউ, বঙ্গবন্ধু আইএসএসবির একটা জায়গা আছে, আপনি চিনেন কিনা, আইএসএসবি সেন্টার, যেখানে তেজগানা, এটা হলো সে গণভবন থেকে সরাসরি গাড়িতে যা কি জানি বলে, হেলিকপ্টার উঠে গণভবন থেকে, হেলিকপ্টারে উঠে সে গিয়ে নামে এই এই বঙ্গবন্ধু এয়ারবেজে, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে। আর আমাদের ক্যান্টনমেন্টের সর্ব উত্তরে
একদম উত্তর পাশে। আপনি আইসিসি সেন্টার চিনে কিনা জানি না, আমাদের সিএমএস পার হইলেন, সিএমএস আচ্ছা, পার আচ্ছা। হয়ে একেবারে সর্বশেষ প্রান্তে একটা এয়ারবেজ আছে আমাদের। এটা হলো আচ্ছা। একেবারে এয়ারপোর্টের সংলগ্ন, এয়ারপোর্টের সাথে একই একই বাউন্ডারির ভিতরে। হ্যাঁ, ওইখানে কার্গো প্লেন নামতে পারে, পারে সবকিছু করতে পারে। হ্যাঁ, তো ওইখানে নামার পরে পাশেই ছিল কার্গো প্লেন, বুঝছেন? ওই কার্গো প্লেনে তাকে উঠায় দেওয়া হলো। কার্গো প্লেনে গেছে সে, কার্গো প্লেনে। এই কার্গো প্লেনে উঠেছে আগেই তার সুটকেস টুটকেস সব এখানে উত্তোলন করা হয়েছিল, এবং সেখান থেকে সে পলায়ন করে। সে এত বড় দুর্দান্ত নেত্রী, তার দলের চেলা চামুন্ডা। বঙ্গভবনে যায়নি হেলিকপ্টার নিয়ে, ওখানে যে পদত্যাগ করে আসেনি? না 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 না, ওইখানে সময় তো পায় নাই, এগুলো কোনো সময় পায় নাই, পেয়েছে নাকি? এই সময় তো পায় নাই। আর তাহলে সেই সময় কি তিন বাহিনী প্রধান ছিলেন না 5 তারিখে সকালে? 5 তারিখের সকালে 3 বাহিনী প্রধান তো এখানে জানি নেই, 5 তারিখে তো জানি নেই। না না, তাহলে কারা এসএসসি বললো যে 45 মিনিট সময় আছে, আপনি তাড়াতাড়ি গোছাই নেন? ওই 5 তারিখে যখন দেখলো সিনারিও ইজ ভেরি ব্যাড, আপনি তো হয়তো, আমি তো তখন ওই সময়ে ইয়েতে আছি 5 তারিখে, তখন আমি সকালে গেলাম শহীদ মিনারে ছাত্রদের সাথে মিশে গেলাম, যে ওদেরকে নিয়ে ওদের সাথেই আমি চতুর্দিক থেকে কিন্তু গণভবনে দখল করার একটা পরিকল্পনা আমাদের সবারই ছিল, যে গণভবন দখল করবো, গণভবনে গিয়ে তাকে ধরে ফেলবো। তো সে তো এগুলো তার লোকেরা তো তাকে জানাচ্ছে, ডেভেলপমেন্টটা জানাচ্ছে। আর আর্মিও জনগণের সাথে মিশে গেছে, কেননা আর্মি তো এই জনগণের আর্মি। এই 2-4টা দুরাচারের জন্য কি আর্মি নাকি? ওই চোর পাটপারের জন্য আর্মি নাকি? এই জনগণের আর্মি যখন জনগণের পক্ষে চলে গেছে, হাসিনার 14 গোষ্ঠী হতো। আর হাসিনা হলে এমন একটা গোষ্ঠী, এই গোষ্ঠীটা গোপালী গোষ্ঠী, তারা এই বাংলাদেশের পক্ষে কোনো কাজ করেছে, একটা ভালো কাজ করেছে দেখাইতে পারবেন না, উদাহরণ দেখাইতে পারবেন না। এই আপনার কি মনে হয় যে ওই 4 জনের কারণেই কি সে খুব বেশি, মানে বাস্তব অবস্থা সে জানতে পারে নাই, সেই কারণেই খুব এটা মিথ্যা কথা, এটা মিথ্যা। সে কখনো চিন্তা করে না যে আর্মি তার ইয়ার বাইরে যাবে, চিন্তা করে নাই যে আর্মি তার বিপক্ষে চলে যাবে। আরেকটা জিনিস আপনাকে বলি, 157টা পাসপোর্ট জমা হয়েছিল এই প্রধানমন্ত্রীর অফিসে, এই যে পুরাতন পার্লামেন্ট ভবন যেটা। হ্যাঁ, এই আওয়ামী লীগের নেতা নেত্রীরা 157টা পাসপোর্ট তাদের জমা দিয়েছে, যাতে একসাথে হাসিনার সাথে চলে যেতে পারে প্লেনে, বুঝতে পারছেন? যখন অবস্থা খারাপ, যার কাছে ওই দিয়েছিল ওই সেক্রেটারি, কি নাম ভুলে গেলাম, সে ওই পাসপোর্ট নিয়ে সব নিয়ে সে বাইকে গেছে। ওই পাসপোর্ট আর 157টা পায় নাই, যারা যারা পাসপোর্ট জমা দিয়েছিল। এই 157 জনের কিন্তু কোনো পাসপোর্ট নাই। হ্যাঁ, এই 157 জনের পাসপোর্ট। আর তাদের তো দেশ হলো, প্রকৃত দেশ হলো আওয়ামী লীগের, আসল দেশ হলো ইন্ডিয়া, আসল দেশ হলো ইন্ডিয়া। এবং হ্যাঁ, ওই ইন্ডিয়ান পাসপোর্ট ব্যবহার করবে এখন, যত আকাম টুকাম করার জন্য ইন্ডিয়ান পাসপোর্ট তারা ব্যবহার করবে। এবং এই ইন্ডিয়া দেশটা কখনো বাংলাদেশের কোনো কালেই বন্ধু ছিল না, কোনো কালেই না। এই যে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বিভিন্ন স্থল, মানে অবৈধ পদ দিয়ে ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে, এবং এখন তারা ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে হয়তো অন্য কোথাও চলে গেছে, শত শত না হাজার হাজার চলে গেছে, হাজার হাজার চলে গেছে। এই যে পুলিশের অত চোর বাটপার যেগুলো আছে চলে গেছে। হ্যাঁ, ওই আখাউড়া দিয়ে, এরা তো বর্ডার দিয়ে যায় না, ওপার যেখানে আমাদের বন্দর আছে সেখান দিয়ে যায় না, তারা ওই ইন্ডিয়াই পথ করে দিয়েছে তাদেরকে নেওয়ার জন্য। তাদের সাথে তো ইন্ডিয়া হট কানেকশন, 1-to-1 কানেকশন। আর ইন্ডিয়ান এমবেসি যেটা আছে, আসলে এটা ইন্ডিয়ান এমবেসি বলি না আমি, এটা হলো রয়্যাল হেডকোয়ার্টার, রয়্যাল হেডকোয়ার্টার। তো যেটা আমি বলতে চাচ্ছি ফিরোজ ভাই, এমন একটা দল যে দলের কোনো নৈতিক আদর্শ নাই, কোনো মোরাল ক্যারেক্টার নাই, ছোট থেকে বড় তারা একটাই শিখছে, সারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমি হাসিনাকে 1997 সালের 28শে ডিসেম্বর, তখন সে প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশের, তখন একটা সমাবেশে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমি তখন মেজর, হ্যাঁ, আমাদের মিরপুর ডিএ ক্যান্টনমেন্ট আছে না, এখানে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ আছে, সেখানে সে আমাদেরকে বক্তৃতা দিতে আসছে 21শ শতাব্দীতে বাংলাদেশ। তো সেখানে তো 3 বাহিনীর প্রধানমন্ত্রী পরিষদের সবাই ছিল, প্রধানমন্ত্রী যেহেতু আসছেন। তো তাকে আমি 3টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন ছিল দেশ সম্পর্কে, আর একটা ছিল আর্মি সম্পর্কে। 2টা প্রশ্নের প্রথম প্রশ্নটা ছিল যে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ক্ষমতায় আসার পর দেশকে আপনার একটা বিশেষ গোষ্ঠী স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ বলে 2 ভাগে বিভক্ত করার প্রচারণা চালিয়ে যাচ্ছে, দেশকে বিভক্ত করার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা আপনার বক্তৃতায় যেটা শুনেছি, আপনি বললেন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবেন।
তো সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য আপনার বাবার স্বপ্ন, উনি তো দেশকে ঐক্যবদ্ধ করার জন্য বাকশাল করেছিলেন, ঐক্যবদ্ধ করার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। এখন 28 বছর পরে আপনার দলই সেটা উস্কে দিয়ে দুই ভাগে বিভক্ত করার জন্য স্বাধীনতার পক্ষ বিপক্ষ দুই গ্রুপ বানাচ্ছে। আপনি কিভাবে আপনি সোনার বাংলা সফল করবেন? আর 28 বছর পরে স্বাধীনতার বিপক্ষ বলে কোনো শক্তি আছে কিনা, এটা আমাকে কাইন্ডলি বলতে হবে আপনাকে। তো উনি উত্তর দিলেন, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। ওই টেবিলে একটা থাকে না, পেপার ওয়েট নাড়া দিয়ে উনি একটু ছেলেমি টাইপ একটা আর কি নাড়াচ্ছেও। আপনি ঠিকই বলেছেন, স্বাধীনতার বিপক্ষ বলতে কেউ নাই, এটা একটা স্ট্যান্ডবাজি মাত্র। ফিরোজ ভাই, আমি কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে কথা বলছি। আপনি যদি এটা রেকর্ডে না পান তাহলে আমার শাস্তি হবে। আর এরকম এখনো হাজার হাজার সাক্ষী আছে যে আমি বলেছি এই কথা। তো এইটা হলো তার উত্তর। ছাত্র রাজনীতি তার সম্পর্কে জিজ্ঞেস করলাম, মাননীয় প্রধানমন্ত্রী তখন দেশের প্রেসিডেন্ট ছিলেন শাহাবুদ্দিন আহমেদ, মনে আছে আপনার? শাহাবুদ্দিন আহমেদ বারবার ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য বলছিলেন, কিন্তু মনে আছে কিনা? তার বললাম যে ছাত্র রাজনীতি যেটা এই দেশের কোনো প্রয়োজন নাই, কেন তা পাকিস্তানের বলে প্রয়োজন ছিল স্বাধিকার আন্দোলনের জন্য। কিন্তু আপনি প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে দাবি আদায় করার জন্য ছাত্র রাজনীতির প্রয়োজন আছে নাকি? আপনি ছাত্র রাজনীতি দিয়ে এমন কোন খারাপ কাজ নাই, নারী দর্শন থেকে শুরু করে সবই হচ্ছে, ছাত্র রাজনীতি বন্ধ করছেন না। তার উত্তরটা ছিল, আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি এত বেশি ছাত্র রাজনীতি করেছি যে আমি কিভাবে ছাত্র রাজনীতি বন্ধ করব? তবে প্রেসিডেন্ট আমাকে কোনো এক্সিকিউটিভ আদেশ দেয় নাই, এই জন্য আমি বন্ধ করতে পারছি না। এই হলো হাসিনা। দেখেন, একটা প্রতারণা, একটা প্রতারক, মিথ্যুক, একটা কোন দলের প্রতি কোনো ভালোবাসা নাই। যতই আওয়ামী লীগের চিৎকার করুক, তার কোথায় গেল? সেলিম কই? শেখ সেলিম কই গেল? তার 14 গোষ্ঠী কই গেল? এই যে তার পরিবার পরিজনেরই তো 40-42 জন হচ্ছে এমপি। কোথায় তারা? মনস্টার যারা তৈরি করেছে, যেগুলো তৈরি করেছে, হাজারিকে, যে জয়নাল হাজারি তো আওয়ামী লীগের এক মনস্টার। তারপরে যে আপনার নারায়ণগঞ্জে যে 2-3টা শামীম ওসমান, তাদের কথা, তাদের ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ আপনি একবারও চিন্তা করছেন? যেমন দেশটা তাদের একেবারে পৈতৃক সম্পত্তি হইলে তো এইভাবে ধ্বংস করে না রে ভাই। আপনি কি আপনার বাবার টাকা উড়াই দিবেন? বাবার ভাই, আপনার কাছে আসলে অনেক কথা জমা আছে, আমি একদিনে আর শেষ করবো না। আমি একটা প্রাসঙ্গিক বিষয় নিলাম। নিশ্চয়ই পরবর্তীতে আমাদের এই প্রজন্ম, আগামী প্রজন্ম যারা বাংলাদেশ নির্মাণ করবে, এই কথাগুলো তাদের জানানোর দরকার, এবং আপনার কাছ থেকে অবশ্যই মূল্যবান এই তথ্যগুলো আমি নেব পরবর্তীতে। আজকে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। দর্শক শুনছিলেন শেখ হাসিনার শেষ সময় সেনাবাহিনীর ভূমিকা এবং নানার জন্য যে নানা রকম বিশ্লেষণ করছেন, তার প্রেক্ষিতে আব্দুল হক, তিনি খুব কাছ থেকেই দেখেছেন এই রাজনৈতিক পট পরিবর্তন, তার একটি বিশ্লেষণ।